স্বাগত এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি ফারজানা হাসিন। জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের জন্ম হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদে স্বাক্ষর শেষে বক্তৃতায় এ মন্তব্য করেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, এই সনদ দিয়ে দেশ পরিবর্তন হবে এবং এটি বিশ্বের বিভিন্ন প্রান্তে আলোচিত হবে। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে। দীর্ঘ ৮ মাসের সংলাপ ও মতৈক্যর প্রক্রিয়ার মধ্য দিয়ে চূড়ান্ত হওয়া ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ অবশেষে স্বাক্ষরিত হয়েছে। রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরের পর প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস চুক্তিতে স্বাক্ষর করেন। এখন জুলাই জাতীয় সনদ ২০২৫-এ স্বাক্ষর করছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের মাননীয় সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের জন্ম হয়েছে। এই পরিবর্তন এখন আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আমরা সেই পথে অগ্রসর হব। আমাদের জন্য আজকে নবজন্ম, আমাদের নবজন্ম হলো আজকে। এই স্বাক্ষরের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের সূচনা করলাম। সেটা যেন সঠিকভাবে আমরা যেতে পারি, এটার জন্য আমরা আল্লাহর মেহেরবানি চাই। দেশ গঠন করার দায়িত্ব আগামী সরকার নেবে জানিয়ে সরকার প্রধান বলেন, এই সনদ দিয়ে দেশ পরিবর্তন হবে। দেশকে গঠন করার দায়িত্ব আগামী সরকারকে নিতে হবে, পরবর্তী সরকারগুলোকে নিতে হবে। সেটার জন্যই প্রস্তুতি হচ্ছে এই আমাদের সনদ। এই সনদের মাধ্যমে আমরা আরেকটা বড় কাজ করলাম। আমরা বর্বরতা থেকে সভ্যতায় আসলাম। আমরা এক বর্বর জগতে ছিলাম, যেখানে আইন কানুন ছিল না, মানুষের ইচ্ছায় যা ইচ্ছা তা করতে পারত। এখন আমরা সভ্যতায় আসলাম এবং এমন সভ্যতা আমরা গড়ে তুলব, মানুষ ঈর্ষার চোখে আমাদেরকে দেখবে। বিশেষভাবে তরুণ প্রজন্মের ভূমিকার প্রশংসা করেন ডক্টর ইউনূস। এই পরিবর্তনের জন্য যারা জীবন দিয়েছে, তারা এই তরুণরাই আবার বাংলাদেশকে নতুন করে গড়বে। এই আলোকে, এই চিন্তাধারার আলোকে তারাই দেশকে গড়বে, তারাই দেশের নেতৃত্ব দেবে, তারা আমাদেরকে পথ দেখাবে। এই দেশ তরুণদের দেশ। এখানে 18 কোটি মানুষের মধ্যে অর্ধেক মানুষ হলো 27 বছরের নিচে। চিন্তা করেন কীরকম তরুণ এই মানুষ, বাংলাদেশের মানুষ। এই ঐক্য সুন্দরভাবে পরিচালিত হবে এবং সামনের দিকে এগিয়ে যাবে দেশ বলেও আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। এই যে ঐক্যমতের মাধ্যমে যে কঠিন কঠিন কাজ সমাধা করা যায়, আমরা যে বর্বরতার থেকে সভ্যতায় এসেছি তার প্রমাণ রাখা যায়। কার্যে প্রমাণ করতে হবে, কিন্তু কাগজে আমরা প্রমাণ করলাম, সেই সভ্যতা আমরা নিয়ে আসতাম। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জুলাই সনদে স্বাক্ষর করা না করা যে কোনো রাজনৈতিক দলের নিজস্ব সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন। শুক্রবার সকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ডিম্যাবের নতুন আহ্বায়ক কমিটির শ্রদ্ধা নিবেদন ও দোয়া শেষে ডক্টর ZM জাহিদ এর মন্তব্য করেন। তিনি বলেন, এত মানুষের আত্মত্যাগ নিয়ে এখনও শঙ্কা প্রকাশ বা দ্বিধা থাকলে জাতি হিসেবে বিশ্ব দরবারে অস্তিত্ব সংকটে পড়বে বাংলাদেশ। রাষ্ট্র যখন দায়িত্ব নিয়েছে জুলাই সনদ স্বাক্ষর ও বাস্তবায়নের, তখন এ নিয়ে দ্বিমত করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি। অন্যথায় সাধারণ মানুষের মাঝে শঙ্কা তৈরি হবে। অতি শীঘ্রই হয়তো উনি আবার ওনার বাসায় ছুটি দিবে, যদি ওনারা মনে করে যে এটা সনদে স্বাক্ষর করবেন, তাহলে ওনারা স্বাক্ষর করবেন। ওনারা একদম আসছে না তা ঘটনাটা ঠিক তা না। ওনাদের মধ্যে হয়তো কোনো জিনিসের মধ্যে চাওয়া এবং প্রাপ্তি, দাবি এবং বাস্তবতার নিরিখে হয়তো কোনো কিছু মিলছে না। রাজনৈতিক দল হিসাবে ওনারা যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। চিকিৎসা শেষে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী
বেগম খালেদা জিয়া। শুক্রবার রাত 11:30টায় তিনি হাসপাতাল থেকে গুলশানে তার বাসভবন ফিরোজা ভিলায় ফেরেন। বিএনপি মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার সামগ্রিক অবস্থা এখন স্থিতিশীল। এখন হাসপাতালে ভর্তি হওয়ার সময়ের তুলনায় তার অবস্থার উন্নতি হয়েছে। 2 দিনের চিকিৎসা শেষে তিনি বাসায় ফিরছেন। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। আমাদের কৃষি। কুড়িগ্রামে আকস্মিক বন্যায় কৃষিখাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রোপা আমন, সবজি এবং অন্যান্য মৌসুমি ফসল। কষ্টের ফসল নষ্ট হওয়ায় দিশেহারা কৃষকরা। হাফিজুর রহমানের হৃদয়ের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রাশেদ আকন। কারো ক্ষেতেই পানিতে ডুবে পচে গেছে রোপা আমনের চারা, আবার জমে থাকা পলির কারণে শুকিয়ে গেছে কারো কারো সবজির ক্ষেত। কুড়িগ্রামের নিম্নাঞ্চলে তৈরি হওয়া বন্যার পানি কমে যাওয়ায় দৃশ্যমান হচ্ছে নানা ফসলের ক্ষতচিহ্ন। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সম্প্রতি কুড়িগ্রামের দুধকুমার, ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র সহ সবকটি নদ নদীর পানি বেড়ে যায়। ফলে তলিয়ে যায় নিম্নাঞ্চলের বিভিন্ন ফসলের ক্ষেত। বালু পানি আর কচুর পানার নিচে তলিয়ে নষ্ট হয় নানা ফসল। কৃষকরা বলছেন, ধার দেনা করে লাগানো কষ্টের ফসল নষ্ট হওয়ায় দিশেহারা তারা। পানি আসিয়া অনেক মানুষের ক্ষতি হয়ে গেছে। দেনা মানা করে গাড়ছি, এই ক্ষেতগুলো মনে করেন অনেক বালুর তলে, ভেতরের তলে পড়ে গেছে। এখন এই ক্ষেতগুলো যে হবো না হবো এটা কোনো পাওয়া যাচ্ছে না। ধানগুলো নাল পানি আছে, গোলা পানি আছে, বালু বইছে, ইয়ে গেছে, নিকচার হয়ে গেছে। এই ভান্ডে আমরা কি ভান্ডে ক্ষেত কাম করব। মাছ ছাড়ছিলাম ডিগিত, আর অন্য অন্য মানুষের আবাদ কৃষি আছিল, ধান, সবজি, এগুলা সব খাওয়া গেল। 50 বিঘা জমি ডুবে গেছে, সম্পূর্ণ আবাদটা খাওয়া গেছে। আমার তো আর আবাদ গাড়াবার মতো বুদ্ধিও না, আর ভূমিও নাই, তাহলে কিভাবে আমরা বাঁচবো? স্থানীয় কৃষি বিভাগ বলছে, ক্ষয়ক্ষতির পরিমাণ কমাতে কৃষকদের নানা পরামর্শ দিচ্ছেন তারা। বিভিন্ন উপজেলা থেকে যে তথ্য পেয়েছি, সেই তথ্য অনুযায়ী প্রায় 1786 হেক্টর জমিতে ফসলি জমি আক্রান্ত হয়েছে। কিছু পানিতে নিমজ্জিত হয়েছে, কিছু উজানের পানিতে এসে কাদার লেগে নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা প্রাথমিকভাবে এই রিপোর্টটা পেয়েছি। আমরা এখন পর্যন্ত ক্ষয়ক্ষতিটা নিরূপণ করিনি। ঘুরে দাঁড়াতে আর্থিক সহায়তা দেয়া সহ নানা পরামর্শ দিয়ে পাশে থাকার দাবি প্রান্তিক কৃষকদের। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন। দিনাজপুর সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় অভিযান চালিয়ে 2 আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মোহাম্মদ মারফত হোসেন সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আটক 2 জন আওয়ামী লীগ নেতা জেলার বিরামপুর উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের সীমান্তবর্তী ভেলারপাড় গ্রামে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। বিষয়টি বিরামপুর থানাকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসে। আটক ব্যক্তিরা হলেন বরগুনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল আজাদ রিপন এবং বরিশাল উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল। চিকিৎসক সংকটে ধুঁকছে নারায়ণগঞ্জ শহরের খানপুরের 300 শয্যা হাসপাতাল। চিকিৎসক দরকার 150 জন, রয়েছে মাত্র 48 জন। তাই রোগীদের চিকিৎসা সেবা দিতে গিয়ে হিমশিম খেতে হয় চিকিৎসকদের, আর বিড়ম্বনায় পড়তে হয় রোগীদের। রোমান চৌধুরী সুমনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। নারায়ণগঞ্জ শহরের খানপুর হাসপাতালে রয়েছে 12টি বিভাগ। এর মধ্যে চক্ষু বিভাগে বিশেষজ্ঞ না থাকায় অপারেশন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। মানসিক বিভাগে নেই কোনো চিকিৎসক। একই অবস্থা রেডিওলজি বিভাগের। ইনডোর মেডিকেল অফিসার দরকার 12 জন, নেই একজনও। চিকিৎসক, নার্স ও সাপোর্ট স্টাফ না থাকায় পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে আইসিইউ বিভাগ। এসব কারণে হাসপাতালটিতে চিকিৎসা নিতে আসা রোগীদের পোহাতে হচ্ছে অবর্ণনীয় ভোগান্তি। আসলাম, সিরিয়ালে দাঁড়াইলাম, দাঁড়ানোর পরে 12টা বাজছে, ওখানে দেখাইছি, আমার পরীক্ষা দিল, আবার এক্স রে করতে গেলাম, মেবি 10 মিনিট বা 15 মিনিটের ডিফারেন্স। আবার আসলাম দেখানোর জন্য, আইসা দেখি স্যার নাই, চলে গেছে।
50 জন ডাক্তারতে কীভাবে এমন হাজার হাজার মানুষের চিকিৎসা দিব, এটা তো বোঝার বিষয়। আর হচ্ছে হাসপাতালে সিকিউরিটি গার্ড নাই। তো আমরা 6 দিন আসি, এখন যদি আবার আমাদের ইভিনিং নাইটও করতে হয় এই ডাক্তার সংকটের জন্য, তাহলে তো না আমরা কোনো সেবা দিতে পারবো না, একটু নামেই শুধু থাকবে। হাসপাতালের তত্ত্বাবধায়ক জানালেন 1986 সালে 50 জন ডাক্তার দিয়ে এই হাসপাতালটির কার্যক্রম শুরু হয়। এখনও সেই জনবল কাঠামোই রয়েছে। সেই তুলনায় রোগীর সংখ্যা কিন্তু তখনকার চেয়ে প্রায় আমি বলতে পারি 50 গুণ বেড়ে গেছে। ডক্টরের সংখ্যা আসলে বাড়েনি। এই হিসেবে আমাদের বর্তমান যারা কর্মরত আছেন তাদের চিকিৎসা সেবা দিতে আসলেই কষ্ট হচ্ছে। একজন ডাক্তারকে 2 থেকে 250 বা 300 রোগী দেখতে হয়, সেখানে প্রতি রোগীদের সময় খুব কম পায়। একই সাথে ইনডোরে আমাদের কিন্তু কোনো ইনডোর মেডিকেল অফিসার পোস্টই নেই। চিকিৎসা সংশ্লিষ্টদের জোর দাবি, অচিরেই নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে চিকিৎসক সংকট নিরসন করে রোগীদের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করলে স্বস্তি ফিরবে হাসপাতালটিতে। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। সবসময় জনগণের পাশে ছিলেন, আগামীতেও থাকবেন বলে জানিয়েছেন মানিকগঞ্জের সিংগাইর উপজেলা বিএনপি সভাপতি আবিদুর রহমান খান রোমান। শুক্রবার জারমিত্তা, তালেবপুর ও শায়েস্তা ইউনিয়নের হাটবাজারে বিভিন্ন পেশার মানুষের মাঝে লিফলেট বিতরণ অনুষ্ঠান শেষে এমন কথা বলেন তিনি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেলে জনগণের জন্য কাজ করার প্রত্যয় জানান তিনি। এ সময় উপজেলার অনেক নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন। কুষ্টিয়ার দৌলতপুরে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ সংস্কারবাদী পার্টি বিআরপি এর কর্মী সম্মেলন। বৃহস্পতিবার বিকেলে রিফাইতপুর দৌলতপুর উপজেলা কার্যালয়ের পাশে স্কুল মাঠে আয়োজিত এই সম্মেলনে পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ সোহেল রানা ও মহাসচিব মোহাম্মদ তহিদুল ইসলাম ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন বিআরপির সিনিয়র ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নুরুল হক। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মেহেদি হাসান সহ অন্যান্যরা। বিএনপির 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বাড়দি ও সনমান্দি ইউনিয়নে লিফলেট বিতরণ, পথসভা ও উঠান বৈঠক হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ 3 আসনের মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি মুক্তিযোদ্ধা আলহাজ গিয়াসউদ্দিন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুকুলের সভাপতিত্বে সোনারগাঁও বিএনপির সাবেক সভাপতি খন্দকার আবু জাফর, সনমান্দি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শামীম মিয়া, সনমান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রমজান সরকার, সাদিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। ময়মনসিংহের ভালুকায় শ্রমিক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ভরাডোবা পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন মাঠে ওয়ার্ড শ্রমিক দলগুলোর আয়োজনে সমাবেশটি হয়। ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হারুনুর রশিদের সঞ্চালনায় সমাবেশটি হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ মোর্শেদ আলম। প্রধান বক্তা ছিলেন উপজেলা শ্রমিক দলের সভাপতি সৌমিক হাসান সোহাগ। সমাবেশে বিশেষ বক্তা ছিলেন উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ সুজন। নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভার 4 নম্বর ওয়ার্ডে বিএনপির মহিলা উঠান বৈঠক হয়েছে। শুক্রবার বিকেলে আয়োজিত বৈঠকে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। এ সময় তিনি ব্যক্তিকে দেখে নয়, ধানের শীষ মার্কা দেখে ভোট দেওয়ার আহ্বান জানান। চৌমুহনী পৌর বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য শামীমা বরকত লাখি, উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস, সদস্য সচিব মাহফুজুল হক আবেদ সহ অনেকে।
গাজীপুরের শ্রীপুর উপজেলার বর্মি ইউনিয়নের কায়েতপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মামলা দায়েরের পরেও অভিযুক্তদের গ্রেফতার না করে উল্টো ভুক্তভোগী পরিবারকে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে আসাদুজ্জামানের পরিবার। শুক্রবার দুপুরে নিজ বাড়িতে সংবাদ সম্মেলনের আসাদুজ্জামানের স্ত্রী সুমি আক্তার লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় তিনি বলেন, পারিবারিক জমি নিয়ে চাচা শ্বশুর এমদাদ প্রধান ও তার লোকজনের সাথে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে। গত 4 আগস্ট ওই বিরোধের জেরে এমদাদ প্রধান ও সহযোগীরা আসাদুজ্জামান এবং তাকে মারধর করে গুরুতর আহত করে। পরে শ্রীপুর থানায় 7 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তাদের অভিযোগ, মামলার প্রধান অভিযুক্ত এমদাদ প্রধানকে গ্রেফতার না করায় নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী আসাদুজ্জামানের পরিবার। গাইবান্ধায় বাউল সাধক লালন সাঁয়ের 135তম তিরোধান দিবস উপলক্ষে সাধু সংঘ অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমি সহযোগিতায় ও গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার সন্ধ্যায় শহরের ঘাঘট পাড়ের মুক্ত মঞ্চ মানববন্ধনে এই সাধু সংঘ হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত বাউল সাধু ও ভক্তরা অংশ নেন। এতে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা জেলার প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম আহমেদ। অনুষ্ঠানে লালন সাঁয়ের জীবন দর্শন, মানব ধর্ম ও অসাম্প্রদায়িক চেতনা নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, সংস্কৃতি কর্মী, বাউল ও সাধারণ দর্শক সহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচালের জন্য একটি দল উঠে পড়ে লেগেছে বলে অভিযোগ করেছেন দক্ষিণখান থানা বিএনপির আহ্বায়ক হেলাল তালুকদার। বৃহস্পতিবার রাতে রাজধানীর দক্ষিণখানে বিএনপির 31 দফা নিয়ে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, তারা ইসলামকে ব্যবহার করে নানা অপকর্ম করে যাচ্ছে এবং দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এতে সভাপতিত্ব করেন 47 নম্বরে ওয়ার্ডে বিএনপির সভাপতি মোহাম্মদ আল আমিন সরকার। এবার চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রাম ইছানগর বাংলাবাজার সাম্পান টেম্পো মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কর্ণফুলী আজিমপাড়া সমিতির নিজস্ব কার্যালয়ে ভোট গ্রহণ হয়। নির্বাচনে তৃতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন লোকমান দয়াল এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ নূর নবী। ভোটাররা জানান, অন্যান্য বারের মতো এবারও নির্বাচন সুষ্ঠু এবং সফলতার সাথে হয়েছে। নির্বাচনের দায়িত্ব পালন করেছেন নির্বাচন কমিশনার সচিব SM পেয়ার আলী। এ সময় তিনি বলেন, সকাল থেকে বিপুল উৎসাহ উদ্দীপনার মাধ্যমে ভোটার এবং প্রার্থীরা তাদের ভোট প্রয়োগ করেন। কোনো চাপ প্রয়োগ ছাড়াই ভোটাররা পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সংবাদ সংগ্রহ করতে আসা এখন টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান জিয়াদ হোসেন ও ক্যামেরা পার্সন পারভেজের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। নগরীর জঙ্গল সলিমপুরে বারবার হামলার প্রতিবাদে মানববন্ধনটি করে জঙ্গল সলিমপুরের আলীনগর এলাকাবাসী। এ সময় বক্তারা আগামী 48 ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করার আইনের আওতায় আনার দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ ইয়াসিন, মোহাম্মদ ওমর ফারুক, নুরুল ইসলাম, নুরুল হক ভান্ডারী, মোহাম্মদ আল আমিন সহ অনেকে। শিশুদের সৃজনশীলতা বিকাশের জন্য পরিবার, বিদ্যালয় ও সমাজ সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদত হোসেন। চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে অনুষ্ঠিত 31তম শিশু চিত্র প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত চিত্রশিল্পী শওকত জাহানের সভাপতিত্বে ও মোহাম্মদ রেজাউল আবেদিন ইউসুফের পরিচালনায় অনুষ্ঠানটি হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান, দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক এবং সদস্য সচিব হাসান আকবর সহ অনেকে।
চট্টগ্রামের কর্ণফুলীর মাইজারটেক এলাকায় শাহ আমানত রহমতুল্লাহ আলাইহে সেতুর টোল প্লাজার সামনে বেআইনি ও অসাংবিধানিক টোল প্রত্যাহারের দাবিতে মানববন্ধন হয়েছে। শুক্রবার বিকেলে কর্ণফুলী নাগরিক পরিষদ, সিডিএ, কর্ণফুলী আবাসিক প্লট মালিক কল্যাণ সমিতি এবং বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে এই মানববন্ধন হয়। এতে সভাপতিত্ব করেন কর্ণফুলী নাগরিক পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট এস.এম. ফোরকান। বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ.এইচ.এম. জসিমউদ্দিনের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী, ইঞ্জিনিয়ার মোহাম্মদ রফিক সিকদার সহ অনেকে। সাভার ওয়াইএমসিএ যুব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সাভারের ধরেন্ডা ফুটবল মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন দি মেট্রোপলিটন খ্রিস্টান কোঅপারেটিভ হাউজিং সোসাইটির চেয়ারম্যান মিস্টার আগস্টিন প্রতাপ গোমেজ। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ওয়াইএমসিএ অব বাংলাদেশের প্রাক্তন প্রেসিডেন্ট মিস্টার বাবু মার্কুস গোমেজ, টুর্নামেন্ট বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মিস্টার তপন টমাস রোজারিও, সাভার সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরিফ হোসেন, সাভার পৌর ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মেহেদি হাসান শহীদ। ফাইনাল খেলায় বিজিএমটিকে ১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন কমলাপুর যুব সমিতি। চট্টগ্রাম বিভাগীয় জিয়া ফুটবল টুর্নামেন্ট সফল করার লক্ষ্যে টুর্নামেন্ট আয়োজক কমিটির এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম মিলনায়তনে সভাটি হয়। জিয়া ফুটবল টুর্নামেন্টের চট্টগ্রাম বিভাগীয় আয়োজক কমিটির উপদেষ্টা মাহবুবুর রহমান শামীমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদত হোসেন। এ সময় উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির উপদেষ্টা ভিপি হারুনুর রশিদ হারুন, আবুল হাশেম বক্কর, ইসরাফিল খসরু, মাহমুদ চৌধুরী, বিপ্লব দেশ সহ আরও অনেকে। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলি জানাবো আরও একবার। অবশেষে সই হলো জুলাই জাতীয় সনদ, স্বাক্ষর করেনি এনসিপি। নতুন বাংলাদেশের জন্ম হলো বললেন প্রধান উপদেষ্টা। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে জুলাই যোদ্ধাদের বিক্ষোভ ও ভাঙচুর, পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া। জুলাই সনদে স্বাক্ষর যে কোনো রাজনৈতিক দলের নিজস্ব সিদ্ধান্ত, মন্তব্য ডাক্তার জাহিদের। দ্বিমত না করার আহ্বান। এবং আকস্মিক বন্যায় কুড়িগ্রামে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক, সরকারি সহযোগিতার দাবি। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।